আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। একাধিক রাজ্যে বাঙালি হেনস্থায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আগামী 6 আগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে জনবিন্যাস পাল্টে দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। এদিকে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার তালিকায় নাম কাটা হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আগামীকাল দুপুরে আকাশপথে বিহার থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে যাওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শিল্পাঞ্চলে এখন সাজো রব। নেহেরু স্টেডিয়ামে সভামঞ্চ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্টেডিয়ামে পড়েছে রঙের পোচ, ব্যানার, পোস্টার, ফেস্টুন। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় কাট আউটে সেজে উঠেছে শিল্প শহর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে পুলিশ আধিকারিকরা দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারে বারে সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র হাতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধেতেই দিল্লি ফিরে যাবেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানান, ডিভিশন বেঞ্চের রায়ে তারা খুশি নন। এর ফলে অনেকেই নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। গতকালই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ করে জানান, নতুন বিধি তৈরি বা শূন্য পদের সংখ্যা বৃদ্ধি কমিশনের নীতিগত সিদ্ধান্ত, তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিলের পর 2016 সালে চাকরিহারাদের নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই এই নির্দেশ। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়। 15 বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন গতকাল এই মামলার শুনানিতে 21 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। এই রায়ের ফলে 292টি শূন্যপদ পূরণে জটিলতার অবসান হল। একাধিক রাজ্যে বাঙালি হেনস্থায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আগামী 6 আগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গতকাল বিষয়টির শুনানি চলাকালীন পর্যবেক্ষণে হঠাৎ করে কেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হলো এবং এর জন্য কেন জুন মাসকেই বেছে নেওয়া হলো তা জানতে চান। অন্যদিকে ওড়িশায় আটক 2 জনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওড়িশার মুখ্য সচিব আদালতে জানিয়েছেন। তবে এদিন জরুরি কাজ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে জনবিন্যাস পাল্টে দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র বিতরণের ফলে জনসংখ্যার জাতীয় গড়ের তুলনায় এ রাজ্যে জনসংখ্যার গড় বৃদ্ধি পেয়েছে। কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন, রোহিঙ্গাদের ঢুকিয়ে পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ 24 পরগনা, মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, ভাদুড়িয়া, মিনাখা, সাউথ 24 পরগনা 18.20 ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই।
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে 540 কিলোমিটার জমি মুখ্যমন্ত্রী কেন দেননি, এদিন ফের সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এর আগে রাজ্যে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত মিছিল করে। তাদের দাবি নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দেন তারা। এদিকে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার তালিকায় নাম কাটা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকায় কারচুপি করেই মহারাষ্ট্র, দিল্লিতে ভোটে জিতেছে বিজেপি। ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। একটা বাংলার মানুষের নাম, সাথে 3টে গুজরাটের নাম, 2টো দিল্লির নাম, 3টে উত্তরপ্রদেশের নাম। এটা কি হচ্ছে? নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে অনুপ্রবেশ ও বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হচ্ছে বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করেছেন। ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার। হে ভগবান! তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব নিচ্ছেন যাতে একজন আরেকজনকে সুবিধা করে দিতে পারে। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন না, হেনস্থা নিয়ে কথা বলছেন। অনুপ্রবেশ হচ্ছে কেন? অতএব উনি ছুঁড়ে মারলেন স্পিকারের দিকে, ওনার তোলা বল ধরে নিয়ে বিজেপি এগোলো। পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি এই দুটো বিষয় শাসক দলের কাছে এখন নির্বাচনে লড়াইয়ের অস্ত্র হয়ে উঠেছে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশ। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গতকাল থেকে নদীগুলির জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কলমিজোর এলাকাতে পুরনো কাঁসাই নদীর জল চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। অন্যদিকে রূপনারায়ণ নদের জল গতকাল বিকেল থেকেই রানীচক এলাকাতে চরম বিপদসীমার ওপরে। আজ সকাল থেকে বড়দা, চৌকান, মাংরুল রাস্তার বড়পুল এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, রাস্তাও জলমগ্ন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্য সরকার স্কুল পড়ুয়া কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দপ্তরের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি চালু হবে 2027 সালে। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার অসীম দাস মালাকার জানিয়েছেন, এই কর্মসূচি চালুর জন্য স্কুল স্তরে পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন করা হবে। উল্লেখ্য, এতদিন এইচপিভি টিকা পাওয়া যেত মূলত বেসরকারি ক্ষেত্রে। এবার সরকারি উদ্যোগে ওই টিকা বিনামূল্যেই পাওয়া যাবে। ভোট পরবর্তী হিংসায় কাঁকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল এবং আরও 2 তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন। আগামী 1 আগস্ট পর্যন্ত তাদের নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওই খুনের ঘটনায় সিবিআই এর বিশেষ আদালত 18 জুলাই পরেশ পাল সহ অন্যদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় ধৃত জাকির, গাজী ও রেজাউল মোল্লাকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে 22 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর আগে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের হত্যাকাণ্ডে ধৃত রাহুল ঘোষ ও শারদামণি মজুমদারকে গতকাল আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্প ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আয়ও বাড়াবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে রবিবার সর্বদলীয় বৈঠক।
UIDAI আধার তথ্য ভান্ডার নির্ভুল রাখতে মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। সাদাম্পটন সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ভারত 1-0 সিরিজে এগিয়ে গেল। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে ভারতের শহরাঞ্চলের পরিচ্ছন্ন শহরগুলি পুরস্কৃত হবে। এটি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনস্থ এক উদ্যোগ। এবছর সুপার স্বচ্ছ লীগ শহর এবং 5টি জনসংখ্যা বিভাগে পরিচ্ছন্নতম 3টি শহরকে পুরস্কৃত করা হবে। রিডিউস, রিইউজ, রিসাইকেল এই বিষয়গুলিকে মাথায় রেখে এবছর 78টি পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 শহরের পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে একটি সুগঠিত পদ্ধতি গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। পরিচ্ছন্নতার পথে ভারতের নগর জীবনের অগ্রগতির সূচক এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের মানোন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পে অনুমোদন সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শুধুমাত্র কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা জেলায় ফসলের উৎপাদন বাড়বে এমন নয়, সেই সঙ্গে কৃষকদের আয়ও বাড়বে। উল্লেখ্য, ফসলের বৈচিত্র্য আনা, কৃষি পদ্ধতি বৃদ্ধি, ফসল কাটার পর তা সংরক্ষণের ব্যবস্থা, সেচ সুবিধা উন্নত করা এবং ঋণের সহজলভ্যতা আনতে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। দেশের 100টি জেলাকে এর জন্য চিহ্নিত করা হবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। 11টি বিভাগে 36টি চালু প্রকল্প এবং অন্যান্য রাজ্য প্রকল্পের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। এর ফলে দেশের অন্তত 1,70,00,000 কৃষক উপকৃত হবেন। 100 ऐसे जिले जिसमें कृषि पर 3 पैमानों पर वो बाकी सब जिलों से पीछे हो, ऐसे 100 जिलों को चयनित करके उसमें एक फोकस्ड वे में 11 मंत्रालयों के 36 स्कीम्स, इन सब को कन्वर्ज करके एक इंटीग्रेटेड वे में कृषि का विकास करें, ये प्रधानमंत्री धन धान्य कृषि योजना का उद्देश्य है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। প্রশাসনের সূত্রে জানা গেছে, দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সড়কপথে তিনি যাবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ জয়পুরের কাছে দাদিয়া গ্রামে আয়োজিত সহকারিতা এবং রোজগার উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিন শ্রী শাহ সরকারি চাকরি পাওয়ার নতুন নির্বাচিত 8,000 প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সার্টিফিকেট এবং চেক বিতরণ এবং সহযোগিতামূলক বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার। সরকার আগামী রবিবার সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে সংসদের উভয় সভার কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করার সহযোগিতা চাইবেন। উল্লেখ্য, চলতি মাসের 21 তারিখ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু, চলবে আগামী মাসের 21 তারিখ পর্যন্ত। দেশের 2.5 লক্ষ নাগরিককে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ প্রদান করা হবে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এক্ষেত্রে গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল ভারতের 10 বছর উদযাপন উপলক্ষে নতুন দিল্লি যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত কমন সার্ভিস সেন্টার অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেছেন, এই অনুষ্ঠান দেশজুড়ে রূপান্তরমূলক ডিজিটাল ক্ষমতায়নের দশককে চিহ্নিত করে। সিএসসি কর্মীদের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের গ্রাম পর্যায়ের উদ্যোক্তারা ডিজিটাল ভারতের সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিয়ে একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের প্রায় 90% গ্রামে সিএসসি পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন। আবহাওয়া দপ্তর আগামী 2 দিন কেরালা, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ ওই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং টোকিওতে একটি আন্তর্জাতিক টেক্সটাইল হাব হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরেছেন। জাপানে তার সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী প্রধান জাপানি কোম্পানিগুলির সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ষষ্ঠদশ ইন্ডিয়া ট্রেড ফেয়ার উদ্বোধন করেছেন তিনি। এই মেলা টেক্সটাইল রপ্তানিকারকদের জাপানি ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য বৃহত্তম প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এবং দ্বিপাক্ষিক টেক্সটাইল বাণিজ্য আরও গভীর হবে বলেও আশা করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করার মাধ্যমে আধার তথ্যভাণ্ডার নির্ভুল রাখতে ভারতের অনন্য পরিচয়পত্র কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। এই কাজে ইউআইডিএআই ভারতের রেজিস্ট্রার জেনারেলের সহযোগিতায় 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 1,55,00,000 ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করেছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। নথির বৈধতা যাচাই করে প্রায় 1,17,00,000 মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। ইউআইডিএআই গত মাসে মাই আধার পোর্টালে পরিবারের সদস্যদের মৃত্যুর নথিভুক্তকরণ সংক্রান্ত এক নতুন প্রকল্প চালু করেছে। এই কাজে কর্তৃপক্ষ ব্যাংক বা অন্যান্য আধার সংযুক্ত কেন্দ্র থেকেও তথ্য সংগ্রহ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতা নিচ্ছে বলেও জানিয়েছে ইউআইডিএআই। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন উদ্যোগের আওতায় এখনও পর্যন্ত 6,99,00,000 বেশি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। এই সংখ্যা মোট গণনা ফর্মের 88.65%। অনেকে প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্ম জমা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেদেশের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র ডেইলি সান। নিহত 2 জনকে শনাক্ত করা গেছে, আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। জুলাইয়ে গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আয়োজিত এক সমাবেশে হামলার ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই সংঘর্ষ। পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুধবার গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। বাংলাদেশের ময়মনসিংহে হরিকিশোর রায়চৌধুরী রোডে অবস্থিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত শতাব্দী প্রাচীন বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এবং ওই স্থানে আধা কংক্রিটের নতুন ভবন নির্মাণ করা হবে। আগে এই বাড়িটি ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহৃত হতো। সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি এটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শতাব্দী প্রাচীন এই বাড়িটি ভেঙে ফেলা হলে ময়মনসিংহ শহরের রায় রাজবংশের উত্তরাধিকার মুছে যাবে। ভবনটি রক্ষার অনুরোধ জানানো হলেও সেই অনুরোধ ব্যর্থ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহু প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন বাণিজ্যের জন্য চলতি আলোচনা পর্ব খুব শিগগিরই শেষ হবে। এই আলোচনা সঠিক পথে রয়েছে বলে তিনি জানান। প্রস্তাবিত চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় বাজারে আমেরিকার কোম্পানিগুলিকে আরও বেশি করে প্রবেশাধিকার দিতে পারে বলেও মার্কিন রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। I think it's a good deal for both parties, but we will have full access into Indonesia. And we have a couple of those deals that are going to be announced. India basically is working along that same line. We're going to have access into India. মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ভারতীয় সময় ভোররাত 2:07 7.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পের উপকেন্দ্র আলাস্কার স্যান্ড পয়েন্ট থেকে 89 কিলোমিটার দক্ষিণে আঙ্কোরেজ জুনেউ সহ বিস্তীর্ণ অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানে 26শে জুন থেকে হওয়া মুষলধারে বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত 116 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 253। সাউদাম্পটনে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে 259 রানের লক্ষ্যমাত্রা রাখে। ইংল্যান্ড নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 258 রান করেছিল। জবাবে ভারত 48 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার প্রকল্প ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আয়ও বাড়াবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে রবিবার সর্বদলীয় বৈঠক। খবর এখানেই শেষ হলো।